এই তারেক একটা কম্পিউটারে প্রিন্ট আউট নিয়ে ওখানে বসেছে, আর সামনে পিছনে লক্ষ টাকার ব্যানার লাগিয়ে যারা রাজনীতি করেন, ব্যানারের পয়সা কোত্থেকে আসে? আম বিক্রির টাকা থেকে, মধু বিক্রির টাকা থেকে। এই সব জিনিসের জবাব একদিন না একদিন এই দেশের জনগণ কিন্তু চাইবে। আমি থাকি, উনি থাকুক, থাকুক কিংবা না থাকুক, একদিন এইসবের জবাব কিন্তু দিতে হবে, এবং সেই জবাব দেওয়ার ক্ষেত্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে এখানে। বিএনপি এবং এনসিপির বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে ঢাকায় 4টি আসন সহ অন্তত 20 আসনে সমঝোতা করতে চায় এনসিপি। এছাড়া বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায়ও হিস্সা চায় এনসিপি। বিএনপির একটি সূত্র থেকে জানা গেছে, কেবল আসন সমঝোতা নয়, এনসিপির নেতারা নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার বিষয়ে একটা নিশ্চয়তা চান। তারা বিএনপি ক্ষমতায় গেলে এনসিপি থেকে 3 জনকে মন্ত্রী করার কথাও আনুষ্ঠানিকভাবে আলোচনায় তুলেছেন। বিএনপির দিক থেকে স্পষ্ট করে এখনো কিছু জানানো হয়নি, তবে বিএনপি চায় না এনসিপি জামায়াতের সঙ্গে কোনো নির্বাচনী জোটে বা সমঝোতায় যাক। আমি তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই। তুষার ভাই, ভোটের জোট এবং জোটের ভোট, এনসিপি তো একটি আবদারকারী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ওরা যখন যেটা মনে চায় আবদার করে, এবং আবদারের যারা বয়োজ্যেষ্ঠ তারা বেশ সাড়া দেন। আমাদের সরকার, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এখন একটি বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিও তাদের আবদারে সাড়া দিচ্ছে। কিন্তু আবদারগুলি যৌক্তিক কিনা এটা বিবেচনা করতে হবে, এবং এই ধরনের আবদারের ফলে আসলে আমরা তাদের রাজনীতিটাকে নষ্ট করে দিচ্ছি কিনা এটাও চিন্তা করতে হবে। প্রথম বিষয় হচ্ছে, মানুষ জোট কেন করে? জোট করে মূলত সুবিধা নেওয়ার জন্য। বৃহৎ দলের সঙ্গে ক্ষুদ্র দলগুলি যুক্ত হয়ে তাদের যে বড় ভোট এবং মার্কা, এই দুইটাকেই নিয়ে নেওয়ার চেষ্টা। এর মধ্যে আরেকটি বিষয় আমি জগতে, মানে জোট আর সমঝোতার মধ্যে আসলে জোট আর সমঝোতার মধ্যে কোনো পার্থক্য নাই। জোট মানেই সমঝোতা, কেননা দলগুলি তো নিজের নীতি আদর্শ বিসর্জন দিয়ে জোটের মধ্যে ঢুকে না। প্রত্যেকের আলাদা আলাদা জোট থাকে, আলাদা আলাদা ম্যানিফেস্টো থাকে, আলাদা আলাদা তাদের নীতিমালা থাকে। তারা মূলত একটা বৃহৎ স্বার্থে, ক্ষুদ্র স্বার্থ জলাঞ্জলি দিয়ে এক হয়েছেন এইসব কথা বলেন। আসলে তারা ক্ষুদ্র স্বার্থে বৃহৎ স্বার্থ জলাঞ্জলি দেন। দলের নীতিমালা এবং আদর্শ হচ্ছে বৃহৎ স্বার্থ। ওই নীতিমালা এবং আদর্শ দিয়ে দল তৈরি হয়েছে। দলের কর্মীরা এটার জন্য পরিশ্রম করেছে, যারা তাদেরকে চাঁদা দেন তারা চাঁদা দিয়েছেন। সেই নীতিমালা এবং আদর্শকে বাদ দিয়ে তারা কেবলমাত্র আসন পাওয়ার জন্য, ভোট ভাগাভাগি করার জন্য, মার্কা ভাগাভাগি করার জন্য তারা এই সমঝোতা বলেন আর জোট বলেন এটা করেন। এছাড়া তার কোনো কারণ নাই। কেননা নিজেরা যদি জিততেই পারতেন তাহলে কি জোটে আসতেন? দুইটা বৃহৎ বৃহৎ দলের মধ্যে আপনারা কখনো জোট হতে দেখেছেন? সবসময় একটা বৃহৎ দলের সঙ্গে কিছু ক্ষুদ্র দল, আন্ডা বাচ্চা, তারা এসে দল করে, জোট করে, এবং জোট করে তারা কি করে? তারা দর কষাকষি করে। আমাদের দলে আছেন বর্ষিয়ান রাজনৈতিক নেতা কলিমুদ্দিন শরাফি বা হাসানুদ্দিন আরাবি বলে আসে, তারা ওখান থেকে ভোট নেয় একটা, এবং ভোট নেয় প্রথমে, তারপরে আসন নেয়, তারপর আসন পাওয়ার পরে গিয়া বলে আমাদের এই জোটকে টিকিয়ে রাখতে হলে একজন মন্ত্রী দিতেই হবে, তখন মন্ত্রী নেয়। এখন দেখেন যে দল জীবনে ইলেকশনে দাঁড়ায় নাই, আমি অবশ্য যে নামগুলি ব্যবহার করেছি এগুলা কারো নাম না, এগুলো হচ্ছে কারোর সাথে মিলে গেলে, কারোর সাথে মিলে গেলে এটাতে কারো কিছু মনে করার না, এটা কাল্পনিক। তো ধরেন এই যে তারা বলছে যে তারা 20টা আসন চায়, মানে সংবাদে এসেছে, আমরা জানি না সত্য কিনা, কেননা আমরা সংবাদে এটাও দেখেছি যে তারা 300 আসনে প্রার্থী দেবেন, এটাও বলেছেন। ফলে কোন কথা সত্য, কোন কথা অর্ধ সত্য, আর কোনটা মিথ্যা এটা বোঝার কোনো উপায় নাই। কিন্তু ধরে নিলাম আমরা এটা সত্য রিপোর্ট, যদি তাই হয় 20টি আসন তারা চেয়েছেন, কিসের ভিত্তিতে? তারা কি এককভাবে নির্বাচন করলে 2টা আসন জিতবেন? তারা কি নিশ্চিত? তাহলে সেটা তাদেরকে দেখানো উচিত প্রথমে, যে আমরা এককভাবে নির্বাচিত হওয়ার সক্ষমতা রাখি। তাহলেই কেবল তারা দর কষাকষিতে যেতে পারেন। যে দলের এককভাবে নির্বাচিত হওয়ার কোনো ইতিহাস নেই, যে দল এককভাবে নির্বাচিত হতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, যারা কিনা ছাত্র সংসদ নির্বাচনে নিজেদের সমর্থিত লোকজনকে দেওয়ার পরে তারা সর্বনিম্ন ফলাফল পেয়েছে, জামানত থাকলে বাজেয়াপ্ত হতো, সেই দল এসে বলছে যে তরুণরাই আমাদের শক্তি, তাদের ভোট আমরা পাবো। তো তাদের ভোট পেলে আপনারা ছাত্র সংসদ নির্বাচনে এত কম ভোট পেলেন কেন? এটা কিন্তু কোনো উত্তর নাই। এখন তাদের সঙ্গে যদি 20টি আসনের ভাগাভাগি এবং মন্ত্রী তারা চান, তাহলে আমি বলবো এটা জাতীয়তাবাদী দল বসে সিদ্ধান্ত নিতে পারেন। আমি মনে করি যে এই ধরনের আলোচনা যদি তারা নিজেদেরকে যুক্ত করেন, আমি মনে করি এটা তাদের একটি বিশাল রাজনৈতিক ভ্রান্তি। কেননা জাতীয়তাবাদী দল যদি এইভাবে, যাদের জেতার কথা না, যারা ভোটে জিতবেন না, যাদের অনেকের জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা আছে, তাদেরকে শুধু জিতিয়ে এনে একটা সংসদ, যে অনেক লোকজন আছে, এটা চিন্তা করেন, তাহলে কিন্তু এই সংসদের সঙ্গে আগের সংসদের কোনো পার্থক্য থাকে না। আগের সংসদে এরকম যাদের জেতার কথা না, তাদেরকে আওয়ামী লীগ জিতিয়ে আনতে হবে, এনে একটা গণতন্ত্র আছে এরকম ধারণা দেওয়ার চেষ্টা করতো। এটা একদম ভুল হবে। তারা যদি কাউকে জেতাতেই চান তাহলে মেধার ভিত্তিতে জেতানো উচিত। খুবই মেধাবী লোক, মনে করেন অসাধারণ মেধাবী রাজনীতিবিদ, দল নাই, অথবা দল আছে কিন্তু অতি ক্ষুদ্র দল,
এই ধরনের মানুষদেরকে যদি সংসদে আনা হয় তাহলে এই সংসদ অনেক কার্যকর হবে। কিন্তু যদি এইরকম দাবি দেওয়ার ভিত্তিতে, আবদারের ভিত্তিতে, যাদের কোনোভাবে জেতার সম্ভাবনা নাই, এমনকি কোনো ধরনের ট্র্যাক রেকর্ড নাই, যাদের সমাজসেবা করেছে, কোথাও পড়িয়েছে, কোনো একটা জায়গাতে গিয়ে স্বেচ্ছাসেবা দিয়েছে, শুধু বায়োডাটা নিক না, যে 20টা আসনে 20 জনকে তারা নমিনেশন দিচ্ছে, তাদের বায়োডাটা নিক, বায়োডাটা নিয়ে দেখুক যে এই স্বল্প সময়ের মধ্যে তারা সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কোন সংগঠনে একটু স্বেচ্ছাসেবা দিয়েছে। একজন রাজনীতিবিদের যে বায়োডাটা, সেখানে সবচেয়ে বড় শক্তির জায়গা কোনটা জানেন? স্বেচ্ছাসেবা। পৃথিবীর যে কোনো দেশে ভলান্টারিজম থাকলে দলগুলি তাদেরকে জায়গা দেওয়ার চেষ্টা করে। কেন? কারণ তারা মনে করে যে লোক কিনা নিজের খেয়ে বোনের মোষ তাড়াতে পারে, তাহলে সেই লোকটা আসলে দুর্নীতিতে যাবে না। যে লোক নিজের পয়সা খরচ করে ভালো কাজ করতে পারে, সেই লোক তো ভুল কাজ করবে না। জি, তো এইটা হচ্ছে একটা। আরেকটা জায়গা হচ্ছে, আপনি লক্ষ্য করলে দেখবেন, আমি দেখলাম গতকাল পত্রিকাতে ছবি এসেছে অনলাইনে, আর আজকে প্রিন্টেড পত্রিকাতেও ছবি এসেছে। আমি সমস্ত শ্রদ্ধা নিয়ে বলি, মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ এই সরকার তাকে জুলাই ফাউন্ডেশনের প্রধান পদে বসিয়েছিল, এখন সে বিএনপি থেকে যোগ দিয়েছে। এই যোগ দেওয়ার যে শর্ত, এটা কি মেধা নাকি তার ভাইয়ের আত্মত্যাগ? যদি ভাইয়ের আত্মত্যাগ হয়ে থাকে, তাহলে ভাইয়ের আত্মত্যাগের বিনিময়ে পদ পাচ্ছে, এটা কি মেধা না কোটা, না কোটা না মেধা? যদি তাই হয়ে থাকে, ভাইয়ের আত্মত্যাগের কারণে এরকম পদ পাওয়া, সদস্য পদ পাওয়া, যোগ দেওয়া, এরকম পাবলিসিটি পাওয়া যেতে পারে, তাহলে মুক্তিযোদ্ধাদের কি দোষ আছে? তাদের বাবা মা মারা গিয়েছে, তাহলে তাদের কোটা নিয়ে এত আপত্তির কি কারণ ছিল? তাদের কোটা নিয়ে এত অস্থিরতার কি কারণ ছিল? একই তো ঘটনাটা একই না? জি, যার বাবা প্রাণ দিয়েছে, যার দাদা প্রাণ দিয়েছে, তারাও এটার বিনিময়ে কিছু এরকম পদ পদবি, এরকম প্রচারণা চেয়েছে। তাহলে এটা অন্যায়? ওইটা যদি অন্যায় হয়ে থাকে, এটা কেন নেয়? আর এটা যদি ন্যায় হয়ে থাকে, ওইটা কেন অন্যায়? মুগ্ধ যেদিন নিহত হয়, সেদিন আমি লিখেছি ফেসবুকে, এবং শুধু লিখি নাই, বিরাট প্রতিবাদ করেছি। যেদিন ফায়াজ নিহত হয়, রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র, সেদিন আমি প্রতিবাদ করেছি, আমি রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছি। এখন মনে করেন আমি গিয়ে বললাম আমি এমপি হতে চাই। Is this really ethical? If I want to become an MP or he wants to become an MP, he will submit his quality. তাই না? উনি ওনার কোয়ালিটি বলবেন, উনি বলবেন যে উনি তার দীর্ঘ জীবনে উনি মানুষের জন্য কি করেছেন, সাধারণের জন্য কি করেছেন, কেন উনি মনে করেন যে উনি সংসদে যেতে পারবেন। আপনি আমাকে বলেন তো, কেন একজন লোক মনে করছে, এই যে যারা জুলাই বিপ্লবের নেতা, তারা কেন মনে করছে যে তারাই সংসদে যেতে পারবে? শুধু বিপ্লব করেছে সেই জন্য? যারা বিপ্লব করে তাদের সবার সংসদে যাইতে হবে? বা বিপ্লবী দলের নেতা যারা, তাদের সবার সংসদে যেতে হবে? এটা কি ক্ষমতায় যাওয়ার আন্দোলন ছিল, নাকি এটা ছিল সাধারণ তাদের বয়সী ছেলে মেয়েদের জন্য একটি মেধাভিত্তিক সমাজ তৈরি করার প্রক্রিয়া? তারা নিজেদের দলেও কি মেধা ভিত্তিতে তাদের জায়গাগুলি দিয়েছে? তাদের দলে তারাই শুধু মেধাবী, যে 15-20 জন নেতা আছেন, আর মেধাবীরা নাই? তারা কি নিজের দলে মেধার ভিত্তিতে নিজের দল সাজিয়েছে? মেধা না কোটা, মেধা না কোটা, না কোটা না মেধা বলা হলো, আমি তো দেখছি সবখানে কোটা আছে। একটা আছে আন্দোলন কোটা, একটা আছে ভাই বোন কোটা, একটা আছে মিছিল মিটিং কোটা, যেখানে আপনি হয়তো কিছুই করেন না, মিছিলের সময় দাঁড়িয়ে গেছেন। আরেকটা আছে ইন্টারনেট কোটা, জীবনে কোনোদিন আন্দোলনই করে না, ইন্টারনেটে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে। আপনার ফোরা উঠলে কি করবেন, তারপরে আপনার যদি মাথা ঘুরায় কি করবেন, অথবা আপনি বেড়াতে গেলে কি করবেন, অথবা আপনি আকাশ থেকে যদি লাফ দেন তাহলে কিভাবে আর লাফ দিয়ে মাটিতে পড়বেন। তো এই ইন্টারনেট কোটা, এই মিছিল কোটা, এই ভাই বোন কোটা, আন্দোলন কোটা, আসল কোটা কোথায়? যোগ্যতার কোটা কোথায়? লেখাপড়ার রেজাল্টটা বলো তো সবাই, কে কততে পেয়েছো, কার জিপিএ কত, কে মাস্টার্স কমপ্লিট করেছো, আর কে গ্রাজুয়েশন, কার রেজাল্ট কি, একটু বলো। অথবা এটা বলো না, তোমরা না বিশেষ দিতে চাইছিলা, কোয়ালিফাই। দোজ হু হ্যাভ অ্যাকচুয়ালি টোল্ড আস যে বিসিএস এ অন্যায় হয়, কোটার ভিত্তিতে রাষ্ট্র এবং সরকার লোকজনকে নিয়োগ দিয়ে মানুষকে অবিচার করে, তারা এখন কি করছেন? তারা চাকরি চান না, তারা ব্যবসা চান না, তারা উদ্যোক্তা হতে চান না। আমাদের প্রধান উপদেষ্টা বলেছিল যে তারা উনি বলেন ওনারা যেন উদ্যোক্তা হবেন। একজন লোক তো দেখে উদ্যোক্তা হতে চায় না, সবাই এমপি হতে চায়, সবাই সংসদে যেতে চায়। কেন? সংসদ কি কোনো চাকরি? সংসদ কি কোনো লাভজনক পদ? জীবনে তারা কোনো লাভজনক পদে গেলেনই না, চাকরি করলেন না, ব্যবসা করলেন না, পয়সা কামাই করলেন না, হঠাৎ গাড়িতে চললেন, হঠাৎ তারা নেতা হয়ে উঠলেন, এবং তারপরে তারা হঠাৎ সংসদে চলে যেতে চাইছেন। যান, তারা কোনো অসুবিধা নেই, একা নির্বাচন করুক, প্রমাণ করুক যে মানুষের ভোট তাদের জন্য আছে, দাঁড়াক একা, প্রমাণ করে দিক যে জাতি তাদের সাথে আছে। সেটা তারা করতে চাচ্ছে না। তারা কার সঙ্গে যাচ্ছেন? সেই দলের সাথে যাকে তারা চাঁদাবাজির জন্য অভিযুক্ত করেছেন,
যারা যাদেরকে বলেছেন হ্যাঁ ভোটে জন্ম, না ভোটে শেষ হয়ে যাবে, যাদের মৃত্যু ঘন্টা বেজে গেছে, মৃত্যু ঘন্টা বেজে গেছে, কাবিননামায় সই করেছে, বুড়িগঙ্গার পানি দিয়ে তাদেরকে কাবিননামায় সই করেছে, বুড়িগঙ্গাতে নিয়ে ধোয়াবে, জমজম দিয়ে ধোয়ানোর চেষ্টা করেছিল, তাদের সাথে আবার এই যে আলোচনা করছে, এটা কিসের আলোচনা? এটা লোভের আলোচনা, লাভের আলোচনা, এটা সিটের আলোচনা, এটা আসনের আলোচনা, এটা মন্ত্রিত্বের আলোচনা। কোথায় লাখ লাখ ছেলে মেয়ের চাকরি, কোথায় লাখ লাখ ছেলে মেয়ের বৈষম্যহীন সমাজের প্রতিষ্ঠা? বরং এই যে অন্য দলের মধ্যে কোটা নিয়ে ঢুকে পড়া এবং অন্য দলের মার্কা ব্যবহার করা অথবা অন্য দলের ভোটার ব্যবহার করে নিজেকে বিজয়ী করার চেষ্টা, এইটাই তো কোটা। এইটাই তো যোগ্যতাহীন ভাবে অন্যকে ব্যবহার করে নিজে লাভ করার চেষ্টা। নিজের যোগ্যতায় জ্বলে ওঠেন, হ্যাঁ, আপন শক্তিতে জ্বলে ওঠেন। জি, আমরা তো এটা দেখতে চেয়েছি। জি, আমরা সেটি সবাই দেখতে চাই যে আসলে নিজের যোগ্যতা দিয়ে কে কতদূর আগাতে পারে। আমি তুষার ভাইয়ের কাছে আবারও আসবো, এরপর যে আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই গণমাধ্যমের এই খবরটি দেখেছেন, যেহেতু আপনি একজন সাংবাদিক হিসেবে জানেনও অনেক বিষয়, যে খবরে যেগুলো আসে না ভেতরেও অনেক খবর থাকে। আমরা ভেতরে একরকম দেখি, বাইরে আর একরকম কথাবার্তা দেখি। আমি এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি একটি কথা বলছেন যে আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করা হচ্ছে। বিএনপি কি আসলে তাদেরকে আসনের লোভ দেখাচ্ছে, নাকি তারা আসলে আসন চাইছে? আমরা গণমাধ্যমে দেখছি তারা আসন চাইছে। আজিজ ভাই। ধন্যবাদ আপনাকে, তুষার ভাইকে ধন্যবাদ। তুষার ভাইয়ের অনেক কথার সাথেই আমি একমত। কারণ হচ্ছে ধরেন এবারে আরপিও সংশোধনী হয়েছে, সেখানে কিন্তু বলা আছে যে জোট করলেও যার যার প্রতীকে নির্বাচন করতে হবে। তো সুতরাং জোট করলেও যদি আলাদা নির্বাচনী ভোট করতে হয়, তাহলে একটা পিআর সিস্টেমের দাবি আছে না? উনি জোট সিস্টেমে আলাদা প্রতীকে নির্বাচন করবেন, আলাদা ভোটটা কাউন্ট করে তার অনুপাতে সিট পাই নিতে হয়। এটা যায় না কেন? সেই আগের সিস্টেম, ইলেকশন আনলেই জোট করো, ছোট দলগুলোকে বড় দলের প্রতীক নিয়ে ভোট করে ভোট বেশি পাক, এরপরে বার্গেনিং। হ্যাঁ, আপনি এই জন্য আমি বলছি যে এবারে যে জোট, ধরেন এনসিপির কথা, এনসিপি এমনভাবে চলছে যে এটা যাই বলেন না কেন, এটা কিংস পার্টি, এতে কোনো সন্দেহ নেই। আলাদা যদি নির্বাচন করে, আমি আগেও বলেছি এখনও বলছি যে তাদের একটি সিটও জামানত থাকবে না, একজনেরও না, যাই বলেন না কেন। তাহলে তাদের আসনের লোভ দেখাচ্ছে কারা? আসলে লোভ দেখাচ্ছে কে? বক্তৃতা স্টানবাজি তো অনেক হয়। বিএনপি হয়তো কোনো, কারণ জোটের একটা রেস উঠছে না, ইসলামিক দলগুলো নিয়ে জামাত একত্রিত করার চেষ্টা করতেছে। এখন এনসিপি, এবি পার্টি, এগুলো মিলে একটা দল করার চেষ্টা করতেছে। করুক না, ছোট দলগুলো একটা করুক, সমস্যা নেই। কিন্তু আমার কথা হলো, জোটে যতক্ষণ পর্যন্ত আদর্শের মিল না থাকবে, ওই জোটে কিন্তু কোনো কাজ হবে না। জামাতের সাথে জোট ছিল না বিএনপি, জোট না, তারা বলছেন সমঝোতা। সমঝোতা হলে তাহলে আলাদা জোট করার দরকার নেই। আলাদা সমঝোতা, বিএনপির ভোট শাপলাকে দিক, শাপলাকলিকে দিক, শাপলাকলি বিএনপিকে দিক। শাপলাকলির সিট কিন্তু কিছু কিছু ছাড়তেছে, তারা বলতেছে রেসপেক্টের কারণে। তারা বলছে যেখানে 300 আসনের প্রার্থিতার কথা বলছে, না কিন্তু না, বেগম খালেদা জিয়ার সিটে তারা প্রার্থী দেবে না। মানে তারা দাঁড়ালে কি খালেদা জিয়ার সঙ্গে কন্টেস্ট হবে বা খালেদা জিয়া হেরে যেতে পারে এরকম না, বিষয়? তারা বলছে তার প্রতি সম্মান রেখে তার সিটে প্রার্থী দিবে না। বিএনপির তো আরো অনেক নেতা আছে, সম্মানীয় নেতা আছে, তারেক রহমানের সিটও দিবে না। এরপরে আরো সিনিয়র যারা আরো নেতা আছে। সেটা আপনার কাছে মনে হয়েছে, এই দুজনকে স্মরণ করা যায় তাদের বিবেচনায়, তাদের সিটে কোনো প্রতিদ্বন্দ্বী দিবে না। হ্যাঁ, এখন আপনি এটার উল্টো ব্যাখ্যা দিতে পারেন, দিয়েও লাভ নাই, বাক্স খালি, বাক্সের ভিতরে হাতে দিতে হবে ব্যালট আছে কিনা, সেটা তো আপনি বলতে যাবেন না। আমার কথা হচ্ছে তারা বলতেছে তাদের সম্মান দেখিয়ে, যেহেতু তারা গ্রেট লিডার, তাদের সম্মান দেখিয়ে তাদের এগেনস্টে কোনো প্রার্থী দিবে না। আমার একটি বক্তব্য, আমি তুষার ভাই এক সাইড বলছে, আমি বলি দেখেন, এই ক্লাস 8 থেকে আপনার মাস্টার্স পর্যন্ত এই কয়েকটি ব্যাচের ছাত্র আন্দোলনে নেমেছিল, তাদের মনোজগতের বিরাট পরিবর্তন ঘটে গেছে। কথা বলার সময়ই বলে জেনজি ছাড়া চলবে না। 4 কোটি ভোটার তরুণ, সুতরাং এই 4 কোটি ভোটার হচ্ছে ডিটারমাইনিং ফ্যাক্টর রেজাল্টের জন্য। কিন্তু বোঝে না, এখনো সমাজের কালচার কিন্তু যায় নাই। আমার ফ্যামিলিতে 72 জন সদস্য, আমার ফ্যামিলিতে 45 জন ভোটার। আমার তো ধারণা আমার কথার বাইরে একটা ভোটও যাবে না, তরুণ থাকলেও যাবে না। এটা কি দিয়ে পারবেন? গ্রামের ভোট আপনার এই গরম পানি, ঠান্ডা পানি খাওয়ায়া, গরুর মাংস খাওয়ায়া ভোট কিন্তু সহজে হবে না।
হবে, কিছু হবে, হবে না তা বলছি না। দরিদ্র দেশে এটা হইতে পারে, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সংসদ নির্বাচন আর কোনো ইনস্টিটিউশনাল নির্বাচন এক না। এখন তাদের যে মনোজগতের পরিবর্তন, আপনি বলেন তো দেখি, নেপালে সব ছাত্ররা প্রতিষ্ঠানে ফেরত গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে। শ্রীলঙ্কায় সব ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গেছে। আর আমাদের সরকার প্রধান বলে সবাই উদ্যোক্তা হও, অথচ তার লিস্ট দেখলে সে সব নিয়ে ফেলাইছে। উদ্যোক্তা হবে কি দিয়া? ব্যবসা নাই, বাণিজ্য নাই, কি দিয়ে উদ্যোক্তা হবে? এখন সবাই বিশেষ দেওয়া রেখে এখন সবাই একবারে মন্ত্রী এমপি হইতে চায়। অনেকের পড়াশোনাও শেষ হয়নি। এটা শেষ হয় নাই, শেষ হওয়ার সম্ভাবনাও কম, ওইদিকে নজর নাই তো। এখন আমি যেটা বলছি, এখন এটা অটোমেশনের যুগ, চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। আমাদের প্রবাসী আয়, এখনো প্রবাসী আয় আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। করোনা কালেও কৃষি প্রবাসী আয় বাঁচিয়ে রেখেছে। আগামী 10 বছর পরে, 8 থেকে 10 বছর পরে কোনো প্রবাসের লোক নেবে না, কারণ উচ্চমানের প্রযুক্তি সারা বিশ্বকে রোল করতেছে। আপনার রোবট অপারেশন করে, আপনার রোবটের পিছনের লোকটা দরকার। কোথায়? শিক্ষা প্রতিষ্ঠান কোথায় হচ্ছে বলেন? 11টা সংস্কার কমিশন করছে, শিক্ষা প্রতিষ্ঠানের খবর নাই। আমি রিপোর্ট লিখেছি সমকালে বড় করে, সেখানে 51 না 52টা আছে পাবলিক ইউনিভার্সিটি, তারপরে 100 একটু বেশি আছে প্রাইভেট ইউনিভার্সিটি, আপনার আলিয়া মাদ্রাসা আছে 151টি, আর 60,000 আছে কওমি মাদ্রাসা, যেখানে সরকারের প্রতিনিধি নেই, বোর্ড তারা সার্টিফিকেট দিচ্ছে, এবং এই ছাত্ররা মার্ক পায় এসে ভর্তি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটিতে। আপনি বলেন তো দেখি, এই যে 8 থেকে ইংরেজি মিডিয়াম, তার আবার বাংলা মিডিয়াম, এই করে 8 থেকে 12 প্রকার জাতি তৈরি করতেছি, মাস্টার ডিগ্রি পত্র দেই, মাস্টার ডিগ্রি, যার ফলে আমরা কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। এবং চতুর্থ বিপ্লবের জন্য, শিল্প বিপ্লবের যে যুগে, যে এই যে বিজ্ঞানের যুগে বিজ্ঞানের পিছনের লোকটা দরকার, সেটা নাই। আমার নিজস্ব এক্সপিরিয়েন্স বলি, এই সিম্পল ইয়াতে গেছি, থাইল্যান্ডে গেছি, সামিটের হসপিটাল, নামও বলছি, এটা কিন্তু খুব বড় হসপিটাল না, 4 তলা বিল্ডিং, ওয়ার্ল্ড রেটিংয়ে কিন্তু 5 তারা ওখানে লেখা আছে, ওয়ার্ল্ড রেটিংয়ে। ওখানে একটা রোবট 4 তলা পরিষ্কার, এবং ওই রোবট চলবে ওইভাবেই বিল্ডিং করা হয়েছে। একটা রোবট সারা বিল্ডিং পরিষ্কার করতেছে, পরিচ্ছন্ন। ওখানে 50টা কর্মী লাগতো, বাংলাদেশি 50টা যাইতো, এখন একটাও নেই। আমি সৌদি আরবে উপরা করতে গেছি, আমি তো দেখি এমনকি এই যে মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, ইন্ডিয়ান, এরা মেশিনের উপরে বসে বসে কাজ করতেছে, আর আমাদের লোকরা ওই ডান্ডালা ইয়ে আছে না, বেলসা আছে না, নামাজের ওয়াক্ত শুরু হওয়া আর ওয়াক্ত শেষ হওয়ার সময় এরকম পকেট, 4টে পকেট নিয়ে দাঁড়ায় আছে। ওখানে তার কয় না, মারা ভিক্ষা দাও, পকেটে গুঁজে দিয়ে দিচ্ছে। তো এই জন্য বলছি, আগামী 10 বছরের জন্য প্রস্তুতি একমাত্র বিজ্ঞান শিক্ষা হবে। সেইখানে আমি বলবো যে তুষার ভাই ডাক্তার, উনি কি রোবটের পেছনে প্রোগ্রাম দিতে পারবে? মাফ করে দিতে হবে। সুতরাং আপনার প্রযুক্তি এখন, রোবট, আইওটি, ডেটা সায়েন্স, এইসব প্রযুক্তির পিছনের লোক দরকার, যদি এই দেশকে টিকে রাখতে হয়। 18 কোটি 19 কোটির দেশ মানব সম্পদ তৈরি না করলে, আসলে মানব সম্পদ না হলে এই সম্পদ ধ্বংস হয়ে গেছে। আজিজ ভাই, আপনার কাছে আবারও আসবো। আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, মনোনয়ন নিয়ে আমরা দেখছি এক ধরনের উচ্ছ্বাসও দেখছি, এবং খুব হতাশার বিষয়ও দেখছি, এবং আমরা দেখেছি যে মনোনয়ন নিয়ে যে ক্ষোভগুলো, অসন্তোষগুলো হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে স্থগিত করা হয়েছে, এবং আরও একাধিক জায়গায় কিন্তু আমরা দেখেছি যে অনেক জায়গায় দেখেছি আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিল ফ্যাসিবাদ দর্শকদের সঙ্গে, এবং তারাও নির্বাচনের মধ্যে ঢুকে পড়ছে। এই বিষয়ে আসলে আপনার কাছে কি মনে হয়? আওয়ামী লীগ তো তার পেটের মধ্যে বহু মানুষকে গুপ্ত করে রেখেছিল। আওয়ামী লীগকে আমার ক্যাঙ্গারু মনে হয় এখন। ক্যাঙ্গারুর ঝোলার মধ্যে বাচ্চা থাকে দেখবেন পেটে। আওয়ামী লীগ তো তার পেটের মধ্যে প্রচুর ক্যাঙ্গারুর মতো লোকজন রেখেছিল। এখন তারা যদি বের এসে বলে যে আমরা ক্যাঙ্গারুর বাচ্চা না, আমরা সিংহের বাচ্চা, হাতির বাচ্চা, হতে পারে, এবং সেরকম অনেক বের হয়ে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন না চারপাশে। অতএব আওয়ামী লীগের সঙ্গে ছিল কি ছিল না, এইটা বিবেচনায় যদি তারা নেন বা না নেন, এটা তাদের ইচ্ছা। আমি হলে দেখতাম শুধু মেধা, আর কিছু দেখতাম না। কারণ মেধাবী লোক তো সব জায়গায় দরকার আছে। আপনি যখন বাজারে যান, আপনি জিজ্ঞেস করেন কোন ক্ষেতে হলুদ হয়েছে কিংবা কোন ক্ষেতের মরিচ, আপনি দেখেন কোনটা আসলে ভালো মরিচ, কোনটা আসলে ভালো হলুদ, মান দেখেন। মানুষের মান দেখবেন, মানুষের মান দেখে তাকে চিন্তা করবেন যে আপনি তাকে গ্রহণ করবেন নাকি করবেন না। অতএব দল তার সিদ্ধান্ত নিতে পারে, কে আওয়ামী লীগ করেছিল, কে জামাত ইসলাম করেছিল, কে কমিউনিস্ট পার্টি করেছিল। তাকে যদি সে মনে করে যে ওই এলাকায় জেতার জন্য, ওই এলাকাতে সেই আসলে সবচেয়ে জনপ্রিয় ভালো মানুষ,
নমিনেশন দিতে পারে। এখন দলের লোকরা যদি তাকে মেনে নিতে না চায়, দলকে মানানোর ব্যবস্থা কে করবেন? নেতারা করবেন, যারা কিনা এই নমিনেশনটা দিয়েছেন অথবা যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা বোঝাবেন কি কারণে কেন এটা হয়েছে। আমি সবসময় মনে করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলিতে মনোনয়নের ক্ষেত্রে এবং নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ছিল না, কোনো মান নিয়ন্ত্রণের কোনো পদ্ধতিও ছিল না। এখানে প্রথম মান নিয়ন্ত্রণ হয় আপনি কোন বংশে জন্মেছেন। আপনার আব্বা এমপি হলে আপনি এমপি হতে পারবেন। আপনার আব্বা যদি 2বার এমপি হয়ে যান তাহলে তো আপনার অনেক চান্স বেড়ে গেল। 3বার যদি হয়ে থাকেন তাহলে আপনি হবেনই, এরকম একটা ব্যাপার হয়ে গেল। তার মানে প্রথম হচ্ছে পিতা কোটা মাতা কোটা, তারপরে পিতা মাতা কোটার পরে যেটা এসে দাঁড়ায় সেটা হচ্ছে শক্তি কোটা। শক্তি কোটা কেমন? আপনি যে এলাকাতে সবাইকে ডান্ডা মেরে ঠান্ডা করতে পারেন, ওনাকে লাগবে কেন? আর ওনার কন্ট্রোলে জায়গা, আরে উনি থাকবে জনগণের কন্ট্রোলে, উনি কেমনে জনগণ কন্ট্রোল করে? কিন্তু আপনি দেখবেন বলে আওয়ামী লীগও ছিল, বিএনপি তো আগে ছিল, এখন আছে কিনা আমি জানি না, তো অমুককে উনি এলাকা কন্ট্রোল করে, এলাকা কন্ট্রোল করার জন্য ওনাকে দরকার। আমরা শুনি যে আধিপত্য, হ্যাঁ এই হ্যাঁ শক্তি কোটা, হ্যাঁ। তারপরে আছে অর্থ কোটা। অর্থ কোটাটা কি? হঠাৎ করে তারা আসেন, ওনারা অনেক বড় উদ্যোক্তা, জীবনে সফল হয়েছেন, অনেক পয়সা করে হয়েছে, জীবনের নামের শেষে একটা এমপি না থাকলে কেমন লাগে? ওনার বন্ধুর আছে, ওনার আগে প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী ঢাকার মেয়র হয়ে গিয়েছে, তাহলে ওনারও তো একটা কিছু লাগবে। উনি আসেন, উনি এসে অর্থ কোটায় যুক্ত হন। তারপরে আছে আবেগ কোটা। আবেগ কোটাটা কি? আমার ভাই প্রাণ দিয়েছে, আমার বোন প্রাণ দিয়েছে, এটা আবেগ কোটা। এবং সবশেষে আসে হলো কি? কর্মী কোটা। উনি দলের জন্য অনেক কিছু করেছেন, তো দলের জন্য যখন উনি কিছু করতে যাবেন তখন বলে তোমার মতো অনেকেই করেছে, কত হাজার হাজার লোক আছে, এটা দেখা যাবে, দলের স্বার্থে মেনে নাও। হ্যাঁ, সিআইপি XYZ তাকে মেনে নাও, অমুককে মেনে নাও। আবার এটাও বলে দেয় এই আসন তো তোমাদের জন্য না, এটা তো আগের থেকে পরিবারের কাছে আছে, এটা তুমি পাবে না। কর্মীরা বা ত্যাগী যারা আছে তারা কতকাল ধরে মেনে নেবে? এটা কিন্তু আজকের বিষয় না, এটা কিন্তু বহু যুগ যুগ ধরেই চলছে। ওনাদের কাজ ত্যাগ করা, এটা বুঝে নিতে হবে, বুঝছেন না? ওনারা ওই যে কুয়াতে পানি উঠে মনে করেন, এই কুয়ার কাজ কি? আমি এটি কোন রাজনৈতিক দলের ক্ষেত্রে বলতেছি না, সব কুয়াতে রাজনৈতিক- আপনি দেখেন কুয়াকে আমরা কত অসম্মান করি। আমরা কুয়া হলে বলি কুয়ার ব্যাঙ, কিন্তু এই কুয়ার পানি আপনি খান। বাংলাদেশে হাজার হাজার কুয়া ছিল, একসময় লোকে পানি খেত। হ্যাঁ, মজার ব্যাপার কি জানেন? কুয়ার কাজ কি? কুয়া হাজার হাজার বছর ধরে কি করলো? বাংলাদেশের জনগণকে পানি খাওয়ালো। টিউবওয়েল এসে শেষ করে দিল কুয়া। কেন? না না, টিউবওয়েল তো খুবই দরকার। তবে টিউবওয়েলের মধ্যে আর্সেনিক আসলো, তারপরে বললো না না এটা হবে না, ফিল্টার বানাও। শেষ পর্যন্ত বিজয়ী হলো কে? ফিল্টার। তো ভাই কুয়ার পানি তো ফিল্টার করতে পারতি, টিউবওয়েল বসালি কেন? তাই না? জি, এই ঘটনাটা এরকম। এই যে কর্মীরা হচ্ছে ওই রকম, কর্মীরা হচ্ছে ত্যাগ স্বীকার করবেন, ত্যাগ করাই তাদের কাজ। তারা যখন বেঁচে থাকবেন তারা ত্যাগ স্বীকার করবেন, আর মরে গেলে তাদের নামের শেষে লেখা হবে উনি এই এলাকার একজন ত্যাগী, নিষ্ঠাবান, সৎ, পরিশ্রমী, হ্যাঁ ওরকম ছিলেন, নেতা ছিলেন, নেতা কর্মী ছিলেন। ছিলেন। হ্যাঁ, তার মৃত্যুতে একটু শোক প্রকাশ করা হবে, তারপর মিলাদ হবে, ভুলে যাবে। এবং আমাদের এই কর্মীদের উপরে দল তৈরি হয়, কিন্তু কর্মীরা কখনো তাদের মেধা এবং যোগ্যতার মূল্যায়ন পান না। এমনকি আপনি সবসময় দেখবেন এদেরকে বলে তৃণমূল, মানে এরা ঘাস আর অন্যরা হলো বৃক্ষ। বুঝতে পারছেন? এটা নিয়ে আমার একবার বিরাট তর্ক হয়েছিল। আমাকে একজন লিখেছিলেন যে এই আমরা বিতর্ক আন্দোলন করতাম, তো সেখানে একজন চিঠি দিয়েছিলেন যে বিতর্ক আন্দোলনে আমাদের এই কলেজের সংগঠন হচ্ছে বৃক্ষ, আর যেখানে আপনারা হচ্ছেন তৃণ। তো তখন আমি লিখেছিলাম যে জি, আমরা তৃণ, কিন্তু তৃণই এই পৃথিবীকে ঢেকে রাখে। বৃক্ষ ঝড় হলে উপরে পড়ে যায়, এবং উপরে পড়ে ওই তৃণের ভোজ হয়, পোকামাকড়ের ভোজ হয়। তা আলটিমেটলি এই তৃণরাই দলটাকে টিকিয়ে রাখে, এদেরকে নাম দেওয়া হয় তৃণমূল। কিন্তু তৃণমূল কোনোদিনই দলের কাছে প্রকৃত সম্মান পায় না। জি। তুষার ভাইয়ের কথা শুনছিলাম আমরা। আজিজ ভাই, মনোনয়ন নিয়ে আপনার বক্তব্য জানতে চাই। না দেখেন, মনোনয়নের জন্য আমার কাছে বিশেষ করে আমি বলবো একটা পজিটিভ দিক হচ্ছে আপনার দেশ নির্বাচনী ট্রেনে উঠে পড়ছে। এখন যেটা জুলাই সনদ নিয়ে যে বিতর্কটা এসছে, জুলাই সনদে বিএনপির অভিযোগ যে যেগুলো তারা সমঝোতা করেছিল এটা ফাইনাল সনদে এটা নাই, বিশেষ করে নোট অফ ডিসেন্টগুলো নাই। তো বিএনপি তাদের শেষ কথা বলেছিল যে না, আমরা যেটা স্বাক্ষর করেছি ওটার বাইরে আমরা যাব না। তো এখন যেহেতু এরপরে বলা হলো, সরকার থেকে বলা হলো যে আপনারা ঐক্যমত করে আসেন, হ্যাঁ, তাহলে সেটা তারা নিবে। কিন্তু এটা তো হবে না, কারণ জামাতের তরফ থেকে বললো যে আমরা বিএনপির সাথে আলোচনা করতে চাই, আবার সাথে সাথে মাঠে নেমে গেল আন্দোলনে। তাহলে আলোচনাটা হবে কি করে? এখন পুরোপুরি বলা হয়েছে যদি তারা না দিতে পারে 7 দিনের মধ্যে, তাহলে প্রধান উপদেষ্টা একটা সনদ ঘোষণা করবে।
এখন ওই জায়গায় দেখার বিষয় ওখানে আবার কোন ঝামেলা হয়েছে, এখানে দুইটাই ঘটতে পারে। ওটা যদি দেখা যায় যে সবার সাথে ব্যাকগ্রাউন্ড আলোচনা করে টুরে যদি দেয় একটা কিছু সমাধান, তাহলে একটা গিলেটুরের মতো সবাই নির্বাচনের স্বার্থে সব ছাড়টার দিয়ে জয়েন করবে। আর যদি দেখা যায় অনুরূপ আছে, অর্থাৎ এই নির্বাচনটা পিছানো বা না হওয়ার কোনো ষড়যন্ত্রের অংশ থাকে, হ্যাঁ, তাহলে একটু প্যাচ লাগাই দিবে, ইলেকশন হবে না। ইলেকশন না, আপনি কি এখনো পর্যন্ত, আমরা দেখেছি যে 3 তারিখে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে বসে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে, আপনি কি এখনো পর্যন্ত আপনার খবর আছে যে আসলে রাজনৈতিক দলগুলো সে ধরনের কোনো বসছে বা আলোচনা করছে? আমার ধারণা তারা বসবে না, আমার ধারণা তারা নিজেরা বসবে না। সুতরাং তাদেরকে এখন যেটা ঐক্যমত কমিশনের মেয়াদ চলে গেছে, সুতরাং এখন প্রধান উপদেষ্টা তাদের সাথে বসতে পারে এক। আর তারা যদি বসে তাহলে তারাও এখন আমার ধারণা বিশেষ করে বিএনপি বলবে যে আমি যেটা স্বাক্ষর করছি এটা দেন। আর এখন শর্ত আসবে যে নোট অফ ডিসেন্টের কি হবে, সনদে তো সবটা দেওয়ার কথা ছিল, ওটা উল্লেখ থাকবে, কথা ছিল বলে নাকি এরকম যে নোট অফ ডিসেন্ট এটা নির্বাচনী ইশতেহারে যাবে আর সনদ আলাদা হবে। আর সনদ নিয়ে তো আরো ঘাপলা আছে, ধরেন বলা আছে জুলাই সনদ নয়, প্রধান উপদেষ্টা আদেশ দিবে, সেই আদেশে কোনো ভোট হবে। তা আমার বক্তব্য হচ্ছে এই আদেশটা তো অবৈধ, কারণ সংবিধান জীবিত। আপনার প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা, সরকার প্রধান কেউ আদেশ অর্ডিন্যান্স জারি করতে পারবে না যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, করতে পারবে না। তো এই জুলাই সনদ তো একবার চ্যালেঞ্জ হবে, তাহলে জুলাই সনদের ভেতরে কি আছে, এগুলো সনদ হবে না, এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক অনেক অংশ আছে, এগুলো তো চ্যালেঞ্জ হবে, কারণ আপনি তো কোনোভাবেই ঐক্যমত কমিশন দিয়া আপনি আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছাতে পারেন, কিন্তু সনদের আপনি বলছেন না যে এই জুলাই সনদ যদি 270 দিনের মধ্যে সংসদ পাস না করে, যেটা সংসদ হবে, তাহলে অটোমেটিক পাস করবে। এটা তো পৃথিবীতে এই প্রথম শুনলাম। এগুলো তো চ্যালেঞ্জ হবে, নিশ্চিন্তে চ্যালেঞ্জ হবে। চ্যালেঞ্জ হলে কি হবে, সবটা অবৈধ হয়ে যাবে। আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই, রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে একটু আলোচনা করতে চাই, কিন্তু তার আগে আমি একটু বিরতিতে যেতে হচ্ছে আমাকে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। তুষার ভাইয়ের কাছে আমার জানতে চাওয়া ছিল আসলে সব রাজনৈতিক দল কি শর্ত পূরণ করে নিবন্ধন পেয়েছে কিনা। আমি তার আগে একটি বক্তব্য আজকে উল্লেখ করতে চাই। আজকে আলোচিত ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খান বলেছেন, ডেস্টিনি প্রায় 42 লাখ গ্রাহকের অর্থ আত্মসাৎ করে, সেই দলও দেখলাম নিবন্ধন পেল। এই দল কিভাবে নিবন্ধন পেল? 24-এর গণঅভ্যুত্থানের আগে আমরা এই দলকে কখনোই রাজপথে দেখি নাই। হঠাৎ করে জেল থেকে বের হলো, দল গঠন করলো, কমিটি দিল, বাসাবাড়িকে অফিস হিসেবে দেখিয়ে দিল, তারা নিবন্ধন পেল। কিন্তু তারেক রহমান, যাকে আপনারা সবাই চেনেন, রাজপথে সবসময় সংগ্রাম করেছেন, তার দলকে নিবন্ধন দেওয়া হয়নি। আরও বেশ কিছু কথা বলেছেন, আমি সামান্য একটু অংশ উল্লেখ করেছি। এই নিবন্ধনের ক্ষেত্রে আসলে কি সব রাজনৈতিক দল কি সব শর্ত পূরণ করেই নিবন্ধন পায়, নাকি আসলে অন্য কোনো হিসাব নিকাশ কাজ করে এখানে? যদি কমন সেন্স দিয়ে বিচার করেন তাহলে এটা বোঝা খুব একটা কঠিন না যে এত অল্প সময়ের মধ্যে একটি রাজনৈতিক দলের পক্ষে যে শর্ত পূরণ করা দরকার সেটা পূরণ করা সম্ভব না, যেখানে এই দলের প্রধান জেলখানায় ছিলেন। এই আগস্ট মাসের পরে তিনি জেলখানা থেকে বের হয়ে এসেছেন। তারপর হচ্ছে তার ট্র্যাক রেকর্ড। ডেস্টিনি নামে একটি প্রতিষ্ঠান তৈরি করে তিনি ডেস্টিনি পত্রিকা, তারপরে ডেস্টিনি নানান ধরনের ট্রাভেলিং এজেন্সি সহ নানান ধরনের কোম্পানি তৈরি করেছিলেন। উনি মূলত মাল্টি লেভেল মার্কেটিংয়ের নামে মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করতেন, 1 হাত থেকে 2 হাত, 2 হাত থেকে 4 হাত, যেটাকে পঞ্জি স্কিম বলে। পৃথিবীতে যে কোনো অর্থনৈতিক স্ক্যাম বা কেলেঙ্কারির যদি আপনি বই পড়েন তাহলে দেখবেন প্রতিটি বইতেই পঞ্জি স্কিমের কথা আছে। তো মূলত উনি এটা করতেন। এমএলএ উনি পঞ্জি স্কিমটা কিভাবে করতেন, কিছু প্রোডাক্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন, কালো জিরার তেল, কালো জিরার মালিশ, কালো জিরার অমুক, কালো জিরার তমুক, নাইজেলা নাম দিয়ে এরকম কিছু বিক্রি করতেন। নানান ধরনের প্রোডাক্ট বিক্রি করতেন যেগুলো চীন থেকে অতি সস্তায় আনা যায় এবং সেগুলো এখানে বিক্রি করতেন। পাশাপাশি তিনি আরেকটা কাজ করেছিলেন, তিনি গাছ বিক্রি করতেন। পলোনিয়া নামে এক গাছ নিয়ে এসে তিনি সেই গাছ মানুষকে বলতেন যে এটা দিয়ে নাকি দারুণ আসবাবপত্র হয় এবং গাছ বিক্রি করতেন। এই গাছ কিনলে আপনি
একসময় গাছ বিক্রি থেকে অর্থ পাবেন এবং এই গাছ আবার ওনারাই কিনে নেবেন এবং 3 গুণ অর্থ পাবেন একটা নির্দিষ্ট সময়ের পরে। আমি দুঃখের সঙ্গে জানাতে চাই, আমার একজন চাচা উনি পালোনিয়া গাছ তো কিনলেন, আমাকেও অনেক চেষ্টা করেছিলেন, আমাকে অনেকে বোঝাতেন, আমি বুঝতাম না এখন একেবারে আসলে এই বিষয়টা গাছ কি। পরে খুঁজে পাওয়া যায় না, বুঝলেন? একই গাছ 5 জনের কাছে বিক্রি করতো, শেয়ালের মুরগি দেখানোর মতো, যে শিয়াল পণ্ডিত কুমিরকে কুমিরের বাচ্চা দেখাতো, সেই রকম আর কি। তো এই ভদ্রলোক যার ট্র্যাক রেকর্ড এইরকম, তিনি চোখের পলকে দল তৈরি করে দারুণ ঝলকে উনি পেয়ে গেলেন নিবন্ধন, এবং তার দল, যে দলের অধিকাংশ নেতাকর্মীকে আপনি চিনবেন না। আর এই তারেক দীর্ঘ সময় ধরে তিলে তিলে তার একটি দল তৈরি করেছে। যে দলটা সে তৈরি করেছে কিভাবে, সে দলের অর্থ সংকুলনের জন্য সে কটন বাড, এই যে পান মশলা, এই ধরনের নানান জিনিসপত্র, টিস্যুর বাক্স, এইগুলি বাসে বাসে বিক্রি করতো। তারপর সেইখান থেকে টাকা সংগ্রহ করে সে রাস্তায় বসে দই বিক্রি করেছে। সেইখান থেকে টাকা সংগ্রহ করে তার বন্ধুরা এক সময় মধু বিক্রি করা, আম বিক্রি করা, এইগুলি করেছে এবং একেবারে রুজির পয়সা দিয়ে একটি ছেলে দল করার চেষ্টা করছে। পৃথিবীর বহু দেশে আঞ্চলিক দল আছে, আপনি দেখবেন ভারতে গেলে, আমেরিকাতে গেলে আঞ্চলিক দল আছে, আঞ্চলিক জোট আছে, অঞ্চলেই তারা ইলেকশন করে। তারেকের মতো একটি দল তো একটা অঞ্চলের দলও হইতে পারে, শুধু ঢাকায় রাজনীতি করে মনে করেন? এই নির্বাচন কমিশনের যে আরপিও, সেই আরপিও যেটা করেছে, কোনো অঞ্চলে কোনো দল থাকতে দিবে না, কোনো স্বতন্ত্র ব্যক্তি থাকতে দিবে না, সব লোককে গিয়ে বৃহৎ দলের নমিনেশনের জন্য হাত পাততে হবে। এবং বৃহৎ দলের নমিনেশন যারা দেন, আমরা আওয়ামী লীগকে দেখেছি কোটি কোটি টাকা নমিনেশন বাণিজ্য করেছে, ইউনিয়ন পরিষদের মেম্বারের পদ বিক্রি হয়েছে, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ পদগুলি বিক্রি হয়েছে, তাদের সমস্ত অঙ্গ সংগঠনের পদ বিক্রি হয়েছে। আমি চট্টগ্রামে গিয়েছিলাম, এক ব্যক্তি আমাকে র্যাডিসন হোটেলের নিচে জড়িয়ে ধরে ফেলে বললেন, আপনি এখানে এসেছেন, পদ চাচ্ছেন? তখন আমি তাকে বললাম না তো। এবং তিনি আমাকে ওইখানে অর্থ সেধেছিলেন যে আমি যদি অর্থ নিয়ে গিয়ে উপরে যারা অর্থ সংগ্রহ করছেন তাদেরকে দিয়ে তার জন্য একটা পদ নিয়ে দিতে পারি, তাহলে উনি যার পর নাই কৃতজ্ঞ হবেন। আমি এতই অবাক হয়েছিলাম, কারণ আমি আসলে গিয়েছিলাম বিতর্কের কাজে। স্টেডিয়ামে খাওয়া পাওয়া যায়, র্যাডিসনের উল্টা দিকে স্টেডিয়াম, আপনি জানেন নিশ্চয়ই। এবং উনি আমাকে কত অঙ্কের অর্থ সেধেছিলেন জানেন? 20 লক্ষ টাকা। এবং আমি তখন এটা দেখে এত অবাক হয়েছিলাম যে পদ বিক্রি হয় রাজনৈতিক দলে। তো এই পদ বিক্রির সুবিধা তারা করে দিয়েছেন, নমিনেশন বিক্রির সুবিধা হতো এক ধরনের। না, তারেক কি কারণে নিবন্ধন পাবে না, এইটা তো তাদেরকে জবাব দিতে হবে। তারেকের কোন কাগজে অসুবিধা আছে? অন্য দল তো কাগজে অসুবিধা থাকলে তাদেরকে জানানো হয়েছে যে এই কাগজে অসুবিধা আছে, ঠিক করে নিয়ে আসেন, আপত্তি দেওয়া হয়েছে। তারেককে কি সেগুলো দেওয়া হয়েছিল আমরা জানি না। এবং যদি এই ডেস্টিনি, এমএলএম, এই পলোনিয়া গাছ যদি পেতে পারে, এখনো তো পলোনিয়া গাছ উনি বুঝাই দেন নাই, আমার চাচা এখনো পলোনিয়া গাছ বুঝে পায় না। উনি যদি, এই ভদ্রলোক যদি দল করেন, ওনার আগে উচিত এই পলোনিয়া বৃক্ষের নামে যে টাকা পয়সাগুলি নিয়েছিলেন, এই টাকাগুলি ফেরত দেওয়া। আমার চাচার মতো অসংখ্য লোক আছে এই পলোনিয়া গাছ কিনেছিল, উনি আগে পলোনিয়া গাছের টাকা ফেরত দিক। ঋণ খেলাপি হওয়া মানে খালি ব্যাংকের টাকা নিয়ে শোধ না করা মানেই কি আপনি ঋণ খেলাপি? মানুষের পকেট থেকে টাকা নিয়েছেন গাছের নামে, তেলের নামে, আন্ডা বাচ্চা বিক্রি করার নামে, সেগুলো শোধ না করা ঋণ খেলাপ না? সেগুলো জনগণের কাছে ঋণ খেলাপ করা। এবং এই নির্বাচন কমিশনকে এই ধরনের নিবন্ধন তারা কেন দিয়েছেন, এই জবাব কিভাবে চাইতে পারবে লোকে? জবাব চাওয়ার উপায় কি? এবং এগুলা করে তারা নিজেদেরকে বিতর্কিত করেছেন। আজকে তারেক যে সামনে বসে অনশন করছে, আপনি দেখবেন এই ছেলেটার নৈতিক মনোবল এতখানি বেশি যে এই ছেলেটা একা একটা ছোট্ট কাগজের মধ্যে একটা ব্যানার ছাপায় নাই। এইরকম সৎ ছেলে দরকার, নাকি কোটি কোটি টাকা মানুষের কাছে চাঁদা নিয়ে নিজের ছবি দিয়ে, নিজেদের লোকজনের ছবি, পরিবার পরিজন, পুরো বংশের ছবি পিছনে এবং সামনে লাগিয়ে দিয়ে যারা বড় বড় ব্যানার বানাচ্ছেন, সেরকম নেতা আমাদের দরকার। এই তারেক একটা কম্পিউটারের প্রিন্ট আউট নিয়ে ওখানে বসেছে, আর সামনে পিছনে লক্ষ টাকার ব্যানার লাগিয়ে যারা রাজনীতি করেন, ব্যানারের পয়সা কোত্থেকে আসে? আম বিক্রির টাকা থেকে, মধু বিক্রির টাকা থেকে। এই সব জিনিসের জবাব একদিন না একদিন এই দেশের জনগণ কিন্তু চাইবে। আমি থাকি, উনি থাকুক কিংবা না থাকুক, একদিন এইসবের জবাব কিন্তু দিতে হবে। এবং সেই জবাব দেওয়ার ক্ষেত্র তৈরি করার চেষ্টা করা হচ্ছে এখানে। আমি এখনো মনে করি যে তারেকের দলকে নিবন্ধন দেওয়া উচিত, এবং কেন দেওয়া হয় না এটা ব্যাখ্যা দেওয়া উচিত, এবং কি কারণে এই জাম জনতা না কোন জনতা পার্টি একটা, সে তারা পেয়ে, জনগণ পার্টি, সে তারা কি করে পেয়েছে? আগে পলোনিয়া গাছ ফেরত দিয়ে তারপরে নিবন্ধন নিক। তুষার ভাইয়ের বক্তব্য শুনছিলাম আমরা। আজিজ ভাই, আসলে নিবন্ধনের শর্ত কি বা কোন, আমি যেটি প্রশ্ন ছিল তুষার ভাইয়ের কাছে, কি শর্তটা কি? সবাই কি শর্ত পূরণ করে নিবন্ধন পায়? না, নিবন্ধনে তো ব্যাপারটা হলো যে রাজনৈতিক দল করে তো দেশ এবং জনসেবার জন্য, কিন্তু এই নিবন্ধনের যে শর্তগুলি তৈরি করা হয়েছে সেটা ধারের কাছে নেই। যে আপনার 200 ইউনিয়ন পরিষদ, 200 জেলায় থাকতে হবে, ইউনিট থাকতে হবে, সংগঠন থাকতে হবে, তার অফিস থাকতে হবে। অফিস হলো কি গোডাউন,
অনেক লেখালেখি হয়েছে না, গোডাউন, বাসা বাড়িতে বাড়ি, অফিস। একটা ঠিকানা দিছে আর কি, এগুলো নিবন্ধন পাইছে। তো এই সরকারের এই নিবন্ধন দেওয়ার ঠেকাটা কি? হ্যাঁ, আমার কথা হলো যেটা কোয়ালিফাই করে না তাদের যে শর্ত, আপনি বলেন তো 200 ইউনিট করা এটা কম কথা? নিশ্চয়ই এখানে জোড়াতালি হয়েছে। হ্যাঁ, একই ব্যক্তি কুবেরের বাচ্চা 2 জায়গায় দেখা, নাহলে 200 জায়গায় করতে পারবে কি করে? আপনার অফিস নাই নিবন্ধন দেয় কেমনে করে দেখে? গোডাউন আছে, শ্বশুর বাড়ির ঘর বাড়ি, আরে বাড়ি দেখাইলে তো হইলো, তা না, বিল্ডিং নাই, গোডাউন, এই সেই রাস্তাঘাটে একটা ঠিকানা দিয়ে নিবন্ধন নিয়ে গেছে। এই রাজনৈতিক দল এতজন ইতিমধ্যে কিন্তু আপনার 52টা নিবন্ধিত দল। এটা ওনারা কিভাবে নেন এই নিবন্ধনটা? আপনি বলছিলেন যে কিছু নাই, তারপরে নিবন্ধন নেন, ওনারা কিভাবে নেন? না, এটাই তো প্রশ্ন, কিভাবে নেন? আমরা তো বলি না যে গাছ বিক্রি করছে টাকা নিয়ে, আমরা তো বলতে পারতেছি না, কারণ কোন জায়গা থেকে কি হয় কে জানে। নাহলে অফিস নাই, নিবন্ধন পায় কি করে? অফিস নাই, এটা তো আগে যতগুলো দিয়েছে সবগুলো নিয়ে রিপোর্ট হয়েছে, তো নিবন্ধন নাই। এখন ধরেন এই যে তারেকের কথা উঠছে, এতে অনেক কষ্ট করে ধরেন রাজনীতি করতেছে, তাকে আমরা সামনের সারিতে দেখেছি, রাজপথে দেখেছি, আন্দোলনের সময় আন্দোলনের ছিল। সময় সামনে ঠিক আছে, কিন্তু শর্ত যে নিবন্ধনের যে শর্ত কোয়ালিফাই হয়তো করে নাই, দেয় নাই। মানে তার সে একাই মাত্র শর্ত পূরণ করেনি, আপনি সেটি বলতে চাচ্ছেন? না, তা বাকিরা বলতে করেছে? চাচ্ছি না। অর্থাৎ যে শর্তটা নিবন্ধন পাওয়ার জন্য করছে, এটাই আমার কাছে অযৌক্তিক, এটাই অযৌক্তিক। আপনি ধরেন এই যে ধরেন আগে বরাবর ছিল যে জোট করলে আপনার যে কোনো জোটের প্রতীক, যে কোনো দলের প্রতীক নিতেও পারে, নাও নিতে পারে, তার খুশি। এখন জোট করলেও যার যার প্রতীকে ইলেকশন করবে। এটা নিশ্চয়ই একটা মিশন আছে, ভিশন আছে, টার্গেট আছে, যাতে না হয়। এখন ধরেন অনেকগুলো ছোট ছোট দলও তো আছে জোটের ভিতরে, আছে না? তারা তো এখন ভোট পাবে না, তারা তো আউট, অঙ্কুরে বিনষ্ট। একদিক থেকে ভালো, ছোট ছোট বাতি জ্বালায় দোকান খুলে লাভ কি? এটাও ঠিক, এটাও আছে। অনন্তকাল ছোট ছোট দোকান, তাবালিক পার্টি জন্ম দিয়ে লাভ কি? আবার বড় দল যেগুলো আছে সেগুলোর উপর তো নির্ভর করা যায় না। 54 বছরে বলে অনেক সূচকে এগোইছি, বড় দলগুলো তো গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতেছে না। তো তাহলে আমরা যাবোটা কোথায়? আমরা জনগণ যাবোটা কোথায়? কারো উপর তো নির্ভর করতে পারছি না। 200 আমরা 200 কোথায় অফিস যাবো লাগে। আসলে? কিন্তু আপনি শুধু এই হিসাবটা দেখেন, কি 200 আসলে? অফিস যদি লাগে, 10,000 টাকা যদি অফিসের ভাড়া হয়, মাসে 20 লক্ষ টাকা লাগবে অফিসের ভাড়া, এবং তাকে বছরে গুণ করলে আপনি 2,40,00,000 টাকা। আর ওই অফিসকে চা নাস্তা, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, ট্যাক্স, এগুলো যদি দিতে হয়, তাহলে আরো কমপক্ষে 10,000 টাকা করে হইলো, আরো 2,40,00,000 দিতে তো হবে, কেন দিতে হবে? না না, যদি দিতে ওই হয় আমি জানি না। 200 তাহলে এই যে 4,80,00,000 টাকা বাৎসরিক খরচ, তারেক সেটা জোগাড় করবে কোত্থেকে? চাঁদাবাজি না করলে। ওরা চায় লোকে চাঁদাবাজি করুক, ওরা চায় লোকে অসৎ পথে টাকা উপায় করে সেইভাবে খরচ করুক। কি কারণে আলাদা করে অফিস নিতে হবে? দলের আবার অফিস লাগে নাকি? আজকে সারা দুনিয়া ভার্চুয়াল অফিস হয়ে গেছে। আজকে সারা দুনিয়ার লোকে বাড়ির মধ্যে থেকে অফিস করে। দল করতে কি কারণে অফিস লাগবে? আজকাল লোকে ইমেল করে, টাইপরাইটার লাগে না, কিচ্ছু লাগে না। আজকাল লোকে ফোন করে, আজকাল লোকে ছবি পাঠায়, ডকুমেন্ট পাঠায়, ফ্যাক্স মেশিনও লাগে না। পেপারলেস হয়ে গিয়েছে আজকে সারা দুনিয়া। এইরকম জায়গাতে এসে ওনারা বলছেন অফিস লাগবে, ওখানে লোক লাগবে, ওইখানে বাতি জ্বলতে হবে। কেন? কে কারণে বাতি জ্বলতে হবে? একটা লোক যদি মনে করে যে ঢাকা শহরের মাঝখানে বসে সে একটা দল করবে, সে অধিকার কেড়ে নেওয়ার এটা তাদেরকে কে দিয়েছিল? এগুলো সব হচ্ছে সংস্কারবাদীদের কাজ। আমি আপনাকে বলি, এইগুলা করেছিল, এই আরপিও সংশোধন হয়েছিল 111-এর পরে। এবং এই যে এইসব জিনিস করা, ওনারা নাকি নির্বাচনের খরচ কমায়। নির্বাচনের খরচ আপনি কমাতে যাবেন কেন? আপনি রাজনৈতিক দলের খরচ কমান। নির্বাচনের খরচ কমায় দিকে খরচ কমেছে? প্রত্যেকে মিথ্যা কথা লাগে। নির্বাচনে যে হলফনামা দিবে, পুরা নির্বাচন, এই নির্বাচন হবে সম্পূর্ণ মিথ্যা হলফনামার উপরে। প্রতিটি প্রার্থী মিথ্যা হলফনামা দিবে। তারা একটা অঙ্ক বলবে যে আমি এত টাকা খরচ করবো, ইম্পসিবল ওই টাকা দিয়ে নির্বাচন করা। গতকালই একজন প্রার্থী আমাকে বলেছে মিনিমাম 10 কোটি টাকা লাগবে যদি সে সামান্য যদি খরচ করে। তাহলে প্রতিটি প্রার্থী ওখানে মিথ্যা হলফনামা দিবে। এই মিথ্যা কথা বলে সবাইকে এমপি হওয়ার জন্য তারা বাধ্য করছেন। কিসের খরচ? ওপেন করে দেন, প্রতিটা খরচ অডিট হবে, ট্যাক্স দিতে হবে, খরচ করলে ট্যাক্স দিবে, নিয়ম করে দেন। ওইটাতে তারা রাজি না। আমি আগে একটা শোতে বলেছিলাম যে হলফনামার বিষয়টি আসলে যে গোড়াতেই গলদ থেকে যায়, যে আমি হলফনামাতেই আমি মিথ্যা তথ্য দিয়ে আমি একটি বিষয়ে কম্পিট করছি। না, এটা তো বটেই। আপনি ধরেন এবারে আছে, যদি ব্যাংক ডিফল্টার হয় নির্বাচন করতে পারবে না, কিন্তু ব্যাংক ডিফল্টারের যে আইনটা ওটা কিন্তু বদলায় নেই। অর্থাৎ আমি 100 কোটি টাকা ব্যাংকের লোন আছি, আমি যদি 2% দিয়ে দিই আমার টাকা হোয়াইট, ঠিক আছে, তাহলে লাভ কি?
যে ইলেকশন করবে, যারা 100 কোটি টাকা ব্যাংকেতে মেরে দিচ্ছে, সে 2% দিয়ে হোয়াইট করবে, হোয়াইট করে এমপি হয়ে 100 কোটি টাকা চুরি করবে, চুরি করে পে করে দেবে। সমস্যা কি? সমস্যা কি? সুতরাং আইন করার সময় তো খেয়াল করতে হবে, ব্যাংক ডিফল্টার যে সে 1 টাকা হলেও ইলেকশন করতে পারবে না, বাস শেষ, ফিনিশ। এত তো দরকার নেই। আপনার টাকা হোয়াইট করার বিধান বন্ধ করেন। ব্যাংকের টাকা নিছেন আপনার ব্যবসা করতে আপনি ফেল করছেন, আপনাকে আবার হোয়াইট করে 2% দিয়ে অমুক দিয়ে হোয়াইট করার বিধান রাখবো কেন? আপনি ধরেন একটা নির্বাচনে আপনি এবারে কমপক্ষে আমার ধারণা 10 কোটি টাকার নিচে কোনো সিটে নির্বাচন হবে না। হ্যাঁ, আপনি 20 লাখ টাকা খরচ রাখছেন, কি 50 লাখ টাকা, 50,000 টাকা দিয়ে সব আসনে 10 কোটি টাকা খরচ হবে? বেশি হতে পারে। বেশি ঢাকার আসনগুলোতে অনেক কোনো বেশি খরচ হবে। কোনো আসনে 50 কোটি টাকা খরচ হবে। কি আছেন আপনি? কি আছেন? তাহলে আমি যে বেঁধে দিচ্ছি একটা খরচ হবে আরেকটা। আরেকটা এই জন্যই বলতেছি যে বেঁধে দেওয়ার এটার তো অর্থ হচ্ছে না, অর্থ হচ্ছে না। যে লোকটি নির্বাচন করতেছে তার খরচ মনিটর করেন, তার ব্যাংক হিসাব নেন, জেনুইন করে ব্যাংকে তলব করেন, তার আপনাকে প্রয়োজনে দুদক লাগাই দেন। প্রত্যেকটা প্রার্থী হলে তাকে দুদক লাগাই দেন, আগে শর্টকাট একটা জরিপ করে তাকে রিপোর্ট দিয়ে দিক, প্রতিবেদন দিয়ে দিক। নাহলে 50 কোটি টাকা খরচ করবে কি করে? 10 কোটি টাকা খরচ করবে, ফকির নিয়ে আসে ইলেকশনের দ্বারা 10 কোটি টাকা কই পায়? এটা ধরেন তাকে যে ডোনেশন দেয়, সে যদি ডোনেশন যেমন আমেরিকাতে ডোনেশন দেয়, সিস্টেম আছে, দিতে পারে, কিন্তু যে ডোনেশন দেয় তার তো ট্যাক্স দিতে হবে। ওপেন করে দিকটা, আপনি যদি ডোনেশন নেন নিতে পারেন, কিন্তু ডোনেশন যিনি দেন তিনি ট্যাক্স দিবেন, যিনি টাকাটা নিলেন তিনি তো এই টাকাটা খরচ করবেন, তার ডিক্লেয়ার করবে না? তার তো ডিক্লেয়ার করবে, অ্যাডজাস্ট করতে হবে তো ভবিষ্যতে। সুতরাং পুরাটাই কারচুপির মধ্যে এই নির্বাচনটা, পুরাটাই শুরুতেই আপনি ধরেন চোর বানায় কেমনে, যেমন তুষার ভাই বললো, আমি ধরেন ইলেকশন করলাম, 10 কোটি টাকা খরচ করলাম, তাহলে এই 10 কোটি টাকা উঠাতে হবে না? চুরি করব, চুরি করলে আবার নেক্সট আবার ইলেকশন করব, তখন মুদ্রাস্ফীতি গোটের দাম 15 কোটি হয়ে যাবে না? তাই 15 কোটি টাকা আমার অ্যাডভান্স জোগাড় করে রাখতে হবে। ওই 10 কোটি উঠাবো আর 15 কোটি, তার 25 কোটি টাকা চোর হয়ে গেলাম। আসলে কি এইভাবেই হয় নাকি? হ্যাঁ, সিস্টেম বানায় ফেললো তো, সিস্টেম বানায় ফেললো। এখন তো টাকা বানানো ছাড়া মানুষের, আমি কিন্তু বারবার বলি যে এই দেশের মানুষের মনোজগৎ সবাই দূষিত হয়ে গেছে। আমরা যারা সৎ আছি তারা সুযোগ পাই না, অথবা অল্প কিছু লোক কঠিন করে সৎ আছি, আমাদের মর্যাদা নেই, আমাদের কেউ জিগায় না, পাত্তাও দেয় না। টাকা না হলে মর্যাদা নেই, এই অবস্থা আছে। টাকা হলে ধরে নাই যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ হচ্ছে। দুটো প্রস্তাব আছে, একটা হচ্ছে যে আপনি আগে ইলেকশন কমিশনকে 100টা জনের নাম দিবেন, নাম দিলেন যত পার্সেন্ট ভোট পাবেন উপর থেকে তত পার্সেন্ট সিট হবে। আরেকটা হচ্ছে প্রস্তাব আছে যে না, ইলেকশনের পরে আপনার ওই যত পার্সেন্ট সিট পাবে অত পার্সেন্ট হচ্ছে মহিলা কোটার মতো, অত পার্সেন্ট উচ্চকাকে দেওয়া হবে। তো এটা সিট বেচা কেনা হবে না? এই প্রসেসে এই সুদে টাকা লানা ঢুকবে, ব্যবসায়ীরা ঢুকবে। যেমন ওই যে আস্তে আস্তে দেখা গেছে না, 66% শেখ হাসিনাকে সংসদে ব্যবসায়ী ঢুকে গেছিল, সব টাকা আলা। কিন্তু টাকালারা এখন বিপদে পড়ছে কেন বেশি করে? কারণ তারা টাকাও কামাইতে চাইছে, আবার সরকারেও অংশগ্রহণ করতেছে, মন্ত্রী মিনিস্টার হতে চাইছে। এই যে হলো সমস্যা। শেষ করবো, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রাজনীতির বাইরে আরেকটি বিষয় দিয়ে আমি শেষ করতে চাই। তুষার ভাইয়ের কাছে আমি জানতে চাই, আমরা দেখেছি যে গতকাল বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তারপরে আজকেই আমরা দেখলাম যে মোহাম্মদ সালাউদ্দিন পদত্যাগ করেছেন। এই বিষয়গুলো নিয়ে একটি টানাপোড়েন চলছে ক্রিকেট বোর্ডে বেশ কিছুদিন ধরেই। ছিল একটা খেলা ক্রিকেট, ওইটাকেও 12টা বাজানো হচ্ছে, 12টা বাজানোর নমুনা তো দেখতে পাচ্ছেন। আশরাফুলকে আমি খুবই পছন্দ করি, কিন্তু ব্যাটিং কোচ হিসেবে তার গ্রহণযোগ্যতা কি, এটা তো একটা ব্যাখ্যা দিতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে ব্যাটিং কোচ ছাড়াও ব্যাটিংয়ের একটা বিষয় ছিল আশরাফুলের সাথে। ফলে ব্যাটিংয়ের দায় অভিযুক্ত কোনো ব্যক্তিকে দিয়ে আমরা যদি মনে করি যে ক্রিকেটারদের মনোবল মানে উচ্চে নিয়ে যাওয়া যাবে, এটা কেন তারা সিদ্ধান্ত নিয়েছেন আমি জানি না। আর যদি আশরাফুলই ব্যাটিং কোচ হতে পারে মেধার কারণে, তাহলে আশরাফুলের মতো মেধাবী ব্যাটসম্যান কিন্তু আরো আছেন, তারা কেন ব্যাটিং কোচ হচ্ছেন না? ফলে অনেক ধরনের বিষয় আছে। হয়তো তবে এটা ঠিক, আশরাফুল কিছু কোচিং এর করেছেন, ডিগ্রি কয়েকটা লেভেল তিনি পার করেছেন, এটা ঠিক। আশরাফুলকে আমি খুবই স্নেহ করি। প্রথম যখন সে সেঞ্চুরি করেছিল শ্রীলঙ্কায়, সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান, আমি তখন শুভেচ্ছা অনুষ্ঠান করি, আমি তার বাসায় গিয়েছিলাম তার সাক্ষাৎকার নিতে, তার মা এবং তার সাক্ষাৎকার নিয়েছিলাম। সেদিন সে বলেছিল সে হেঁটে হেঁটে বাসাবো থেকে কোচিং করতে আসে, কোচিং এর মাঠে বহু দূর আসে সে। তো
সেই পরিশ্রমের মূল্য যদি এটা হয়ে থাকে আমার কিছু বলার নাই, কিন্তু আমি মনে করি ক্রিকেট বোর্ডকে এই কাজগুলি ব্যাখ্যা দেওয়া উচিত, এবং ব্যাখ্যা দিলে হয়তো এই জটিলতা হতো না। কিন্তু আরেকটি বিষয় আমি একটু ঠিক করে দিই, টাকাটা হোয়াইট হয় না। এই যে যারা ঋণ খেলাপি হচ্ছেন তারা একটা নির্দিষ্ট পার্সেন্ট টাকা দিয়ে দিলে ঋণটা পুনর্নবায়ন করে দেয়, তফসিলীকরণ করে দেয়, মানে রিস্কেজুলিং করে, এবং রিস্কেজুলিং করে সেটাকে আরেকটা নতুন ভাবে কিস্তি করে দিয়ে এইটাকে রেগুলারাইজ করে দেয়, দিলে তারা নির্বাচনে অংশ নিতে পারে। নির্বাচনে জিতে যাওয়ার পরে তারা আবার মনে করেন ঋণ শোধ করে না, আবার ইলেকশনের আগে আবার একটা কিছু ব্যবস্থা করে, এইভাবে কিন্তু চলছে। মূল বিষয় হচ্ছে যে টাকাটা ওখানে ব্যবহৃত হয় নির্বাচনে, এই টাকাটার উৎস কোনোদিন আমরা জানতে পারি না। এই টাকাটা কোত্থেকে আসে, কোথায় চলে যায় আমরা জানি না। এবং আমরা দেখি যে এই পুরো নির্বাচনী পদ্ধতির মধ্যে এই টাকা যে খরচ করতে পারবে তাকেই জিতিয়ে আনার জায়গাটা তৈরি হয়েছে। আজকে তারেকের কথায় যেহেতু এই প্রসঙ্গটা উঠেছে, আজকে মনে করেন আমাদের এইখানে যারা আমরা 3 জন আছি, আমাদের সকল যোগ্যতা থাকলেও আমাদের টাকা নাই, আমাদের শক্তি নাই, আমাদের বাপ মা কোনোদিন এমপি হন নাই। এইসব কারণে আমরা মানে উঠে চিন্তাও করতে পারবো না। হ্যাঁ, পারতাম যদি আমাদের বয়স এখন জেনজিদের বয়সে হতো, আমরা যদি রাস্তায় দাঁড়াতে পারতাম, এবং আমরা যদি মনে করেন সুপ্ত গুপ্ত হয়ে কোথাও লুকিয়ে থেকে এখন বের হয়ে আসতে পারতাম, আমরা কিন্তু এখন ইলেকশন করে ফেলতে পারতাম। এবং আমাদের এই বড় দলগুলি আমাদের কথাবার্তাকে অনেক গুরুত্ব দিত, আমাদেরকে মন্ত্রিত্ব পদসাধ্য। যে দেশে মেধার কোনো মূল্য নাই, যে দেশে মেধাবী ব্যক্তির কোনো সম্মান নাই, যে দেশে প্রতিবাদের ভাষাকে গালি হিসেবে স্বীকৃত করা হয় এবং বলা হয় গালি হচ্ছে প্রতিবাদ, যে দেশে ভাষাহীনতাই হচ্ছে ভাষা, যে দেশে কুৎসিত অকথ্য ভাষা হচ্ছে রাজনীতির ভাষা, যে দেশে পরস্পরকে অপমান করতে পারার মধ্যে হচ্ছে আপনার শ্রেষ্ঠত্ব, সেই দেশে যখন নির্বাচন হয় তখন সেই নির্বাচনে যারা আসেন, আমি শুধু এতটুকুই বলবো, কিচ্ছু করার দরকার নাই, একটু টেলিভিশনে এসে বিতর্ক করেন না, একটু দেখি আপনারা কেমন কথা বলেন, দেখি তো দেশ ও জাতি নিয়ে আপনাদের ভাবনা কি, দেখি তো জীবনে কোনোদিন অর্থনীতি, রাজনীতি, ধর্ম, সমাজবিজ্ঞান এইসব বিষয় আপনারা নিজের পক্ষে পড়াশোনা করেছেন কিনা, একটু আসেন না, সর্বশেষ যে বইটা পড়েছেন সেটা নিয়ে একটা বক্তৃতা দেন দেখি, সর্বশেষ যে 10টা বই পড়েছেন একটু বলেন দেখি। কেউ লিখে না দিলে পারবে না, এমনকি নিজেদের ফেসবুক নিজেরা চালাতে পারে না, লোক রাখে বেতন দিয়ে। সেই সব লোকেরা যারা নিজেরা ফেসবুক চালাতে পারে না, তারা ওইখানে প্রবেশ করবে, করে কি করবে, চতুর্থ শিল্প বিপ্লব, 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য জাতিকে প্রস্তুত করবে। এইটা বানান করে লিখতে পারে কয়জন, একটু আসেন না, আমরা একটা পরীক্ষা নেই, যারা দাঁড়াবেন এবার। অবশ্যই এটি প্রশ্ন। পয়সা কামিয়েছেন খুব ভালো কথা, অনেক ধনী হয়েছেন খুব ভালো কথা, পয়সা কামানো ধনী হওয়া এটা কোনো সফলতা না। পয়সা সোয়ারি ঘাটের মাছের আড়তদারও কামায়, পয়সা সফলতা না। একটু প্রমাণ করেন তো দেখি, দেশ ও জাতির জন্য নিজের পয়সা কত খরচ করেছেন, নিজের ছবি ছাড়া, নিজের নাম ছাড়া কোনো জায়গায় দান করেছেন কিনা। আগে নিজের ছবিটা বড় করে ছাপিয়ে নিজের কোম্পানির ছবিটা নিচে লিখে তারপরে তো দান করেছেন। কোনোদিন গিয়ে স্বেচ্ছাসেবা দিয়েছেন, কোনোদিন গিয়ে কোথাও দাঁড়িয়েছিলেন যেখানে দাঁড়িয়ে থাকাই কাজ আর কিছু না।